দর্শক মণ্ডলী, আজ যার সঙ্গে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই মুহূর্তে তাকে বলা যেতে পারে যে 15ই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশে বিদেশে চলাচল করছেন। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ফেরারি আসামিও বলা যায়। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ। কেমন আছেন আপনি? জি, আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়ায় ভালোই আছি। তবে প্রতিটি মুহূর্তেই বাংলাদেশের কথা এবং বাংলাদেশের জনগণের কথা মনে আসে। আর আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। 15ই আগস্টের ঘটনাগুলো তার আগে সেটা কিভাবে সংঘটিত হয় এবং পরবর্তীতে কী ধরনের নানাভাবে যে বিট্রিয়াল হয়েছে সেগুলির কথা বাংলাদেশের জনগণ জানেন না, এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের অভাবে বলাও হয়নি। সুতরাং আজকে আমিও মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তাদের সবাইরই মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে। সেজন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে, এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। ব্যক্তি স্বার্থে আমি আগেও কোনোদিন কোনো কিছু করিনি এবং এখনও ব্যক্তি স্বার্থ হিসেবে চিন্তা করে আমি কিছুই বলিনি। আমার যে নিজস্ব বিশ্বাস, এবং আমি মুসলমান হিসেবে আল্লাহর কাছে সব কিছুর জন্য দায়ী। সুতরাং সেই হিসাবে আমি যখন চিন্তা করি যে আমি ভালো থাকার পেছনে আমার একটাই চিন্তা যে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক এবং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই কারণগুলো আমার অতটুকু আত্মবিশ্বাস আছে, আমি তার জবাবদিহি জনগণের কাছে অনেকে অনেকভাবে নিতে পারে, কিন্তু এই জবাবদিহি আমি আল্লাহর কাছেও করতে পারবো যে আমার আন্তরিকতার মধ্যে কতটুকু সত্য ছিল। সুতরাং সেই জিনিসটাই আমাকে এত কিছু ধাক্কা খাওয়ার পর অনেকভাবে পারিবারিক অসুবিধা এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অন্যভাবে চিন্তা করলে ভালো না থাকারই কথা, কিন্তু আমার মনের জোর আছে বলেই, আমার আত্মবিশ্বাস আছে বলেই, এবং আমি সবসময় সত্যকে নিয়ে চলছি বলেই, এবং তারই সাথে আমি বলবো বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের ভালোবাসা আছে বলেই এবং আমার প্রতি তাদের দোয়া আছেই বলেই আমি ভালোই আছি বলবো। জি, এখন সেই অর্থে কোনো টেনশন বোধ করছেন এবং মনে করছেন যে ঝড়ঝঞ্ঝা মানুষের সব মানুষের জীবনই থাকে, যেটুকু আছে সেটুকু দিয়ে যে বাকি জীবনটা পার করে দিতে পারবেন? জি, ইনশাআল্লাহ অতটুকু মনের জোর আমার আছে। যত কষ্টই নিতে হয় নাই কেন, যত রিস্ক আগেও নিয়েছি, বরঞ্চ আগের তুলনায় ইন্ডিপেন্ডেন্স ওয়ারের তুলনা যদি আপনি নেন, সেখানেও একটা লাইফের ধাক্কা। স্বাধীনতা কবে হবে, স্বাধীনতা যুদ্ধে আপনি মরবেন কি বাঁচবেন, তাছাড়া 15ই আগস্টই ধরেন, 15ই আগস্টে আপনি মরবেন কি বাঁচবেন, এটা হবে কি হবে না, ঠিক তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য বরঞ্চ এখন যা আছে সেটা তো আপনার ওদের চেয়ে তুলনামূলকভাবে রিস্ক অনেক কম। সুতরাং সেই হিসাবে আমি কোনো চিন্তাই করছি না, কারণ আমি অতটুকু বিশ্বাস করি, যদিও আপনি বলেছেন যে আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তো আমি বিশ্বাস করি যে মানুষের জীবন এমন একটা জিনিস যে যা কিছুই করুক না কেন কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ যেদিন চাইবেন, যে সময়টুকু চাইবেন সেই দিনই হবে এবং সেইভাবেই হবে।
তার 1 মিনিট আগেও কেউ করতে পারবে না, তার 1 মিনিট পরেও কেউ করতে পারবে না। 1975-এর 15ই আগস্টের পরে আপনি টেলিভিশনে মুখোমুখি হয়েছেন কবার? 75-এর পরে টেলিভিশনের মুখোমুখি আপনার একবার ইলেকশনের সময় CNN এর ইন্টারভিউ ছিল, 1979 সালে। 1979 সালে। আর তার আগে আপনার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, যেটা টনি মাসকারেনাস করেছিল, সেটার মধ্যে অ্যান্থনি মাসকারেনাস। তো সেখানে ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল, ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে। আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি। সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি, এবং সেই জন্য সত্যিকারভাবে বলাই হয়নি। হ্যাঁ, খোলামেলাভাবে কোনো কথাই হয়নি। বিবিসি টেলিভিশনে প্রচার হয়েছে না, ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ইন অ্যাকশন। তো সেইখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই। আর তার পরবর্তীতে সে যখন বই লেখে, সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার লিগ্যাসি অফ ব্লাড, আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না, যেহেতু আমি বলি নাই এবং সেই জন্য সে বলেও নাই। মোটামুটি বেশিরভাগ কথাবার্তা তার নিজের কর্নেল ফারুকের কথা আছে, তারপরে নিজের কথা। সাক্ষাৎকারটা দিয়েছিলেন টেলিভিশনে মাসকারেনাসের সঙ্গে? এই সাক্ষাৎকারটা হয়েছে 76-এর মাঝামাঝি। সো 75-76-এর পরে এই প্রথম আপনি টেলিভিশনের পর্দায় প্রথমবার কথা বলছেন, এবং বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রথম? জি, অবশ্যই বাংলাদেশের টেলিভিশনে প্রথম, এবং আমি অত্যন্ত খুশি যে আছে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে। সংবাদপত্রে আপনি কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে, মানে খোলামেলা কথাবার্তা বলেছেন? না, কোনো সংবাদপত্র কোনোদিন ওইভাবে ইন্টারভিউ চাইনি। সংবাদপত্রে অনেক প্রেস কনফারেন্স করেছি যখন বাংলাদেশে পলিটিক্সে ছিলাম, সেগুলো মোরলেস রাজনৈতিক, তখনকার পরিস্থিতি এবং তখনকার রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। 15 আগস্ট নিয়ে তেমন কোনো কথাবার্তা না, তেমন কোনো কথাবার্তা হয়নি, কেউ জিজ্ঞাসাও করেনি, কেউ কোনোদিন সে আলাপও করেনি, এবং তখনকার পরিস্থিতি এমন কিছু বলা এমন কোনো ভালোও মনে করেনি। আপনার এখন বয়স কত? বা আপনি যদি অন্যভাবে বলেন না যে আপনার জন্ম কোন সময়টাতে, কোন সালে? জি, আমার জন্ম হয়েছে 1946 সালে 6ই ডিসেম্বর, কুমিল্লা ডিস্ট্রিক্টের ছয়গড়িয়া গ্রামে, চান্দিনা থানার। একটু ধারণা দেবেন আপনার চাইল্ডহুড সম্পর্কে? আপনার বাবা মা কি করতেন, বা আপনার স্কুল জীবনটা, শৈশবটা একটু যদি ধারণা দেন দর্শকদেরকে। আমার বাবা স্কুল টিচার ছিলেন। আমাদের ফ্যামিলিতে লেখাপড়ার চর্চা ছিল, এবং আত্মীয় স্বজন যারাই আছে ওই গ্রামে আমাদের ফ্যামিলির লোকেরাই লেখাপড়া করেছে, বিভিন্ন চাকরি বাকরিতে আছে। আর আমিও ছোটকালে গ্রামের স্কুলেই পড়েছি, বাবার সাথে সাথে স্কুলে যেতাম। আর তারপরে গ্রামের স্কুল থেকে, চান্দিনা স্কুল থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এবং এরপরে আমি ঢাকা কলেজে পড়েছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি সয়েল সায়েন্স? আমি সয়েল সায়েন্সে পড়েছিলাম। আর তখনই গ্রাজুয়েশন করেছেন, মানে অনার্স করেছেন? আমি সয়েল সায়েন্সে অনার্স করেছি। না, করা হয়নি, কারণ তখন এই 65 ওয়ারে পরে যখন বাংলাদেশ আর্মিতে যোগদান দেওয়ার, পাকিস্তান আর্মিতে যোগদান দেওয়ার সুযোগ আসছে, তখন সেই একটা মোটিভেশনের মধ্য দিয়ে তো আর্মিতে জয়েন করেছি 65-এ। জি, 65-এ কমিশন লাভ করেন। ওয়ারের পরে আমরা 66-এ কমিশন লাভ করি। আপনার ভাই বোন কজন? আমরা 2 ভাই। আপনি বড়? না, আমি ছোট। আমার আরেক বড় ভাই আছেন, উনি দেশেই আছেন। আপনি বিয়ে করলেন কোন সময়টাতে? বিয়ে করলাম আপনার 69-এ।
1969 বঙ্গবন্ধু হত্যা মামলার অন্য আরেকজন আসামি লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান, তার সঙ্গে আপনার পরিচয় কোন সময় থেকে? ওর সঙ্গে আমার প্রথম পরিচয় এক তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমরা কাছাকাছি ছিলাম। আপনার কি একই ব্যাচের? না, একই ব্যাচের না। ফারুক 2 নম্বর ওয়ার কোর্সে ছিল, আমরা 4 নম্বরে ছিলাম। 4th ওয়ার কোর্স এবং ফারুক ওয়াজ 2nd ওয়ার কোর্স। সিনিয়র টু মি। তো সেটা ছিল। তারপরে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে গেল, তখন 71-এ ফারুক যখন ডিফেক্ট করে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে, এবং আমি যখন ইন্ডিয়াতে গেলাম তখন সেখানেও দেখা হয়েছে। তারপর এর পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে লিবারেশনের পরে তো সবসময় দেখাই হয়। ফারুক রহমান বিয়ে করেছেন কোন সময়টাতে? ফারুক বিয়ে করেছে 73-তে। তো ওনার বৈবাহিক সম্পর্কটা সোফার উইডো যে উনি আপনার ভাইরা, মানে দু বোনকে আপনারা দুজন বিয়ে করেছেন? জি, ও আমার প্রথম শালীকে বিয়ে করেছে। সেটা কি আপনার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে না? এইটা ওটা ব্যক্তিগত পছন্দ, সেই ঘনিষ্ঠতা এমন কিছু নয়। সুতরাং সেটা আমার বাসায় আসছে, আমার শালী আমার বাসায় আসছে, তো বন্ধু হিসাবে বাসায় আসা যাওয়া ছিল, এবং সেই হিসাবে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং ওরা নিজেরাই একজন আরেকজনকে পছন্দ করেছে, বিয়ে করতে চেয়েছে। সুতরাং আমার শ্বশুর শাশুড়ি তাতে আপত্তি দেয়নি, ফারুকের আব্বা আম্মু আপত্তি দেয়নি, তো সেই হিসাবে সেটা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন 1971-এর নভেম্বর মাসে? জি, আমার রাইট? জি। এবং কর্নেল ফারুক রহমান 12ই ডিসেম্বর? জি। 3 দিন আগে। মানে এর আগে আপনার যুদ্ধে আপনি যোগদানটা এত বিলম্ব হলো কেন? মানে আপনার পজিশনটা কি একটু জানতে চাচ্ছি। আমার পোস্টিং পাকিস্তানে ছিল, আমি পাকিস্তানে ছিলাম। সুতরাং পাকিস্তানের থেকে গিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করা অত সহজ কাজ ছিল না, যার জন্য দেখেছেন পাকিস্তানে পোস্টিংয়ে যারাই ছিল বাঙালি, তারা সবাই বেশিরভাগ এখানেই রয়ে গেছে, এবং হাতে গোনা 5-6 জন ছাড়া কেউ সেখানে গিয়ে কুলিয়ে উঠতে পারেনি। সুতরাং আমি মনে করি আমি একজন লাকি যে শেষের দিকে হলেও আমি আমার স্বাধীনতা সংগ্রামে যোগদান করতে পেরেছি। আপনি পাকিস্তান থেকে এসে কিভাবে যুদ্ধে যোগদান করলেন? আমি শেষের দিকে অক্টোবর মাসে আপনার ছুটিতে যাই, ছুটিতে গিয়ে আমি ভারতে চলে যাই, আর ফেরত আসিনি। ভারত থেকে জয়েন করেন যুদ্ধে? জি। ফারুক রহমান সাহেবটা জানা আছে আপনার, যে উনি তো 12ই ডিসেম্বর যোগ দিয়েছিলেন, উনি কিভাবে যোগ দিয়েছিলেন? ফারুক সে পাকিস্তান আর্মির থেকে ডেপুটেশনে আবুধাবিতে ছিল। এখন আবুধাবির থেকে তার ভারতে চলে আসতে কেন বিলম্ব হয়েছে আমি জানি না, তবে আসার ইচ্ছা ছিল বলে সে তার রাস্তা খুঁজে বের করেছে, এবং সেই হিসাবে সে যখনই সুযোগ পেয়েছে নিশ্চয়ই তখনই সে আসতে পেরেছে। আপনি কোন সেক্টরে ছিলেন? আমি ছিলাম আপনার জেড সেক্টরে। তৎকালীন মেজর জিয়া আপনার সেক্টর কমান্ডার? হ্যাঁ, জিয়াউর রহমান ওয়াজ দি সেক্টর কমান্ডার। এবং আবার এখানে আগরতলা ক্যাম্পে খালেদ মোশাররফও ছিল। খালেদ মোশাররফ তখন ইনজুর্ড হয়ে হসপিটালে ছিল। কর্নেল ফারুক কোন সেক্টরে ছিলেন? কর্নেল ফারুক আমার ঠিক মনে নাই, ওর আর্মার ইউনিট তখন আপনার মেজর জলিল রেস করেছিল, এবং মেজর জলিল হিউ ছিল, এবং সেইখানে সে এক্স্যাক্টলি কখন জয়েন করেছে সেটা আমি জানি না। মুক্তিযুদ্ধটাকে আপনি কিভাবে দেখেছেন আর কি, যুদ্ধে যোগদানের আগে বা সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ভাবনাটা কি ছিল? সেই ব্যাপারে আমার অনেক চিন্তাই আমি করেছি। মুক্তিযুদ্ধে যখন জয়েন করব তার আগে অনেক সাধারণভাবে অনেক চিন্তা এসেছে যে এটা
প্রথমে মুক্তিযোদ্ধা হওয়া উচিত কিনা, বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত কিনা। 71 সালে আপনার র্যাঙ্ক কি ছিল তখন? আপনি মানে 71 সালে ক্যাপ্টেন ছিলেন। জি। ফারুক রহমানও ক্যাপ্টেন ছিলেন। জি জি। তো সেখানে আমাদের যে, আমি বলবো, আমার যে চিন্তাটা ছিল খুবই সাধারণভাবে বলতে গেলে হয় যে স্বাধীনতা সংগ্রাম হওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, এবং স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে যখন একবার শুরু হয়ে যায় তখন সেইটাকে কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া উচিত নয়। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটার সাকসেস দেখা এবং বাংলাদেশে স্বাধীনতা করা। সেটা প্রত্যেকটা বাঙালি যারা বাংলাদেশকে পছন্দ করে তাদের একই চিন্তাধারা হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি সবাই এই চিন্তাধারা ছিল বলেই আমরা সেখানে স্বাধীনতাতে বিজয় লাভ করতে পেরেছি। এবং সেই জন্যই সবসময় সুযোগ খুঁজেছি যে কোন সময় সুযোগ হবে, এবং সেই সুযোগ পাওয়া মাত্রই সেখানে আপনার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা কি অনিবার্য ছিল মনে হয়, নাকি বা মনে হয় যে দেশটিকে কোনোভাবে টিকিয়ে রাখা যেত, কিংবা কোনো বিশেষ ঘটনাবলী যুদ্ধকে ত্বরান্বিত করেছে, হয়তো এটা আরও পরে হতো বা যুদ্ধটা দীর্ঘায়িত হতো? এইসব বিষয় নিয়ে আপনার ভাবনাগুলো কি, বিভিন্ন সময় কি ভেবেছেন আপনি? না, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছিল তখন সেখানে আর কোনো উপায় ছিল না, যুদ্ধের কোনো বিকল্প ছিল না। এটা একটা রাজনৈতিক স্ট্রাগলের মধ্য দিয়ে এমন একটা ফাইনাল পর্যায়ে গিয়েছে যে সেখানে যখন ইলেকশনে মেজরিটি পেয়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সেটা মেজরিটি পেয়েছেন, তারপরে এবং সেইটা এমন একটা মুভমেন্ট ছিল যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ অংশগ্রহণ করেছিল। সেটা ছিল যে মেজরিটি পাওয়ার পরে ক্ষমতা না দেওয়া, সেটাকে মনে করা চেয়ে ইট ইজ আপনার ডেমোক্রেটিক রাইটটাকে ডিনাই করা, এবং ডেমোক্রেটিক রাইটটাকে যদি ডিনাই করা হয় সুতরাং সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওইটাই উপযুক্ত সময় ছিল যে যতটুকু পর্যন্ত যাওয়া দরকার ততটুকু যাওয়া উচিত, এবং সেইখানে শেখ মুজিবুর রহমান সেটা গিয়েছেন। এবং 7ই মার্চে যখন শেষবারের মতো কথাবার্তা একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তখন 7ই মার্চের বক্তব্য উনিও পরিষ্কারভাবেই বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং ওই মিটিংয়ে আমি নিজেও ছিলাম, রেসকোর্সের মিটিংয়ে, যদিও আমি সরকারি দায়িত্বে ছিলাম তবে আমি সেখানে ছিলাম। তো সেইখানেও জনগণের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে ইন্সপিরেশন, তাদের যে ফিলিং, সেটাতে মনে হচ্ছিল যে বাংলাদেশের জনগণও তার জন্য প্রস্তুত। তো তখন কিছুদিন 71-এর কিছুদিন আগে পর্যন্ত আমার ঢাকাতে বাংলাদেশেই পোস্টিং ছিল, ইস্ট পাকিস্তানে পোস্টিং ছিল বলবো। সেখানে আমি ইপিআরে কাজ করেছি প্রায় 6 মাস, এবং 7ই মার্চের মিটিংয়ের পরে আমাকে 24 আওয়ার্সের মধ্যে পাকিস্তানে এসে আমার পুরানো ইউনিট 2 ফিল্ড রেজিমেন্টে জয়েন করতে বলা। তো তার জন্য আমাকে চলে আসতে হয়েছে 7ই মার্চের পরেই। এবং আমি তখনই আমি বুঝতে পেরেছি, যেহেতু ইপিআরে বর্ডার এরিয়াতে আমি 6 মাস কাজ করেছি বিভিন্ন ঘটনাবলিতে, সেটা আমি বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দিকে যাচ্ছে,
এবং তখন আমি এটাও বুঝতে পারি যে ইনশাল্লাহ বাংলাদেশ এবার স্বাধীন হবেই। সেনাবাহিনীর ভেতরে আপনার অফিসাররা এসব বিষয় নিয়ে কথাবার্তা বলতেন ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হতোই। এরকম কি কারোর মধ্যে কখনো মনে হয়েছে কিনা যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা কনফেডারেশন হতে পারে, হলে হয়তো দেশটা তখনকার মতো একসঙ্গে থাকতে পারে, এরকম কখনো মনে হয়েছে আপনাদের বাঙালি অফিসারদের মধ্যে কোনো আলোচনায়, বা কখনো রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে কিনা আপনাদের কখনো? না, রাজনৈতিক বৃন্দ নয়, কিন্তু আর্মি অফিসারদের ভিতরে নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা হয় তখন প্রথম বেশিরভাগ লোকের ধারণা ছিল যে এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে সেটা খারাপ হবে না, সেটা ভালোই হবে, এবং অনেকে আশাবাদীও ছিল যে সেটা শেষ পর্যন্ত এভাবে যাবে, কিন্তু সেটা হয় নাই। তো কারণ তখন পাকিস্তানের সরকার যারা ক্ষমতায় ছিল, তো তারাই সেটাকে কার্যকরী করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদি ওরা সবসময় বলতো ওরা চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে যদি যে মেজরিটি পেয়েছে তাকে যদি ক্ষমতাই না দেওয়া হয়, তাহলে সেইখানে অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং তো সম্ভব হওয়ার কথা না। আপনার কাছে কি মনে হয় সেরকম কিছু হলে কি ভালো হতো? সেরকম যদি কিছু হতো তাহলে খারাপ হতো না। আফটার অল আমরা দুনো ভাগে, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এটা মুসলমান দেশ, এবং মুসলমানদের মধ্যে একটা ভালো সহযোগিতা রাখা, এবং কনফেডারেশন স্টেট হলে বাংলাদেশ এটা ডাইরেক্ট স্বাধীন না হলেও ইনডাইরেক্ট স্বাধীনতার মতোই। সুতরাং সেই স্বায়ত্তশাসন, তো সেইখানে এটা এমন খারাপ কিছু হওয়ার ছিল না। কিন্তু যুদ্ধটা অনিবার্য ছিল এবং শেষ পর্যন্ত মনে হচ্ছে স্বাধীনতাটা অনিবার্য। হ্যাঁ, সেটা যখন হয় নাই, তখন যুদ্ধে যখন একবার চলেই যাওয়া হয়েছে, তখন স্বাধীনতাই অনিবার্য। যুদ্ধে যাওয়ার পরে আর সেখানে তার কোনো বিকল্প নাই। এবং যুদ্ধটা আপনি মনে করেন যে পাকিস্তানি যুদ্ধ করতে বাধ্য করেছে? এটি একটি 25 বছরের রাজনৈতিক সংগ্রাম। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে 1971 সালের 25শে মার্চ থেকে 17ই এপ্রিল পর্যন্ত, মুজিবনগর সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এটি একটি সামরিক যুদ্ধ ছিল। যেমন কর্নেল ওলি তার পিএইচডি থিসিসে যেমনটা বলছেন যে এখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সামরিক নেতৃত্বের অধীনে যুদ্ধ হয়েছে। তো এই যে সামরিক বাহিনীতে যারা আপনারা ছিলেন, আপনি তো পরে যোগ দিয়েছেন, বা এই সময়টাতে যারা যোগ দিলেন, তারা কি আগের থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং যুদ্ধে অংশ নিলেন? না, সেটা যারা বলেছে এই ভূমিকাটা, এই যে রাজনৈতিক নেতৃত্বের এই সময়টাতে ভূমিকা, বা সামরিক বাহিনীর থেকে যারা গিয়ে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন? যারা এইভাবে কথা বলবে, এটা তাদের, আমি বলবো এটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করা, এবং তার মধ্যে কোনোদিন যত লজিক নিয়ে আপনি আলাপ করবেন এটার মধ্যে কোনো সত্যতা থাকতে পারে না। আর্মি যদি ইন এ নর্মাল সার্ভিস কোড, সামরিক বাহিনী যদি মনে করে যে তারা যুদ্ধ করবে, হ্যাঁ, দেশকে স্বাধীন করবে, সেইখানে এটা রিভোল্ট হয়, স্বাধীনতা যুদ্ধ হয় না। সেটা ডিফেকশন হয়, সেটা স্বাধীনতা যুদ্ধ হয় না। স্বাধীনতা বাহিনীর ভেতরে বিদ্রোহ, হ্যাঁ, সামরিক বাহিনীর ভিতরে সেটা একটা বিদ্রোহ একটা। এবং সামরিক বাহিনী চলে গিয়ে ওরা যদি বলতে চায় যে সামরিক বাহিনী করেছে বাংলাদেশের জনগণের, তাতে কোনো অংশ নেই, রাজনৈতিক নেতৃত্বের কোনো, তারপরে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সেটাই ভুল ধারণা। বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা কখন আসলো? প্রয়োজনীয়তাই তখন আসলো যখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে
তাদের ক্ষমতা যাওয়ার অধিকার আছে, সেইখানে এইটা একটা রাইটস, দিস ইজ এ ডেমোক্রেটিক রাইটস। যে ইলেকশন হবে, যে জিতবে ইলেকশনে সে ক্ষমতায় যাবে, এবং সেই যে ডেমোক্রেটিক রাইটস সেইটা দেওয়া হয় নাই বলে ক্রমাগতভাবে দেশ স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছে। এবং সেইখানে যারা অনেকেই এখন, এবং আমার বিশ্বাস যে জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি, কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা, বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে, হ্যাঁ চেষ্টা, সেই চেষ্টাটা সত্যিকারভাবে এটা কোনো অবস্থায় এর কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। যদিও অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে, চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন, কিন্তু সেটা যদি হয় তাহলে তার আগে যেসব ঘটনাগুলো, তার আগে লিবারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন, বা 7ই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন, মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন, কি হয়েছে? পাকিস্তান আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না, তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে, জনগণের সাথে ফাইট করেছে। যেভাবে যেখানে রোড ব্লক দিয়েছে, সেই রোড ব্লকগুলো কি আর্মি দিয়েছিল? আর্মি তো দেয় নাই। একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে, তাই না? রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে। এবং 7ই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে? জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন? তারপরে এগুলো বিবেচনা করলে এটা বড়, আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা তার অনেক ছোট মন মানসিকতা। যে যতটুকু প্রাপ্ত, আমার কথা হলো না, জিয়ারও কন্ট্রিবিউশন আছে, সেটা আমি অস্বীকার করছি না। শেখ মুজিবের একটা কন্ট্রিবিউশন আছে, জেনারেল জিয়ার একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? সুতরাং শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত, জেনারেল জিয়া যা প্রাপ্ত তাকে সেটা দেওয়া উচিত। কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান, কিভাবে দেখতে চান, মানে অনেকগুলো কথা এখানে আছে। আমি যদি বলি, যেমন কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন, অনেকে বলছেন না বঙ্গবন্ধুই আসলে ঘোষণাটা দিয়েছেন, আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে, প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে, যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে। আবার কেউ কেউ তো বলছেন যে না, উনি ঘোষণা দেননি, এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি, প্রধান নেতা, তার নামেই যুদ্ধ হয়েছে। কেউ কেউ তাকে জাতির জনক বলছেন। এই সব মিলিয়ে কাকে, এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান, কাকে আপনি কিভাবে বিশেষায়িত করতে চান? সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা হ্যাঁ, যেটা বিশেষ আলোচিত, যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক, সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য। কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রামে বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে, এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। ওকে, দেন জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান যেটা বলেছেন সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে। যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে, তারা বেশিরভাগই স্টুডেন্ট, অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার, অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল,
তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে। এবং ওদের দ্বারা একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা, সেখানে অবশ্যই সম্ভব হতো, কিন্তু হয়তো সেটা অনেক সময়ের প্রয়োজন হতো। ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন, সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে, তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন যে থাকে, এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স, যারা পলিটিশিয়ানস, ওরাও যারা চলে গেছেন, ওদের মনেও এটা একটা সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায়। সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে, এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন, সেই জন্য রেডিওতে বলেছেন, সেই জন্য বাংলাদেশের আর্মি তো মেজর জিয়ার চেয়েও আরও অনেক সিনিয়র লোক ছিলেন। মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই? করেছে। আরও দুই একজন ছিল, আমার নাম মনে আসছে না। তারপরে খালেদ মোশাররফ যুদ্ধ করেছে, তারপরে জেনারেল ওসমানী করেছে, তারা সবাই তো ছিল। কিন্তু যদি তুলনা করা হয়, তার ওই যে রেডিওতে 1 মিনিটের একটা বক্তৃতা, সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয়। সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে, এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে, বিএনপি ডিসাইড করবে। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর যারা অফিসার বা জওয়ান ছিলেন, যারা যুদ্ধে অংশ নিলেন বাঙালি, তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন, নাকি তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথবা সেনাবাহিনীর ভেতরেই যারা বাঙালি ছিলেন তারা আসলে ডিপ্রাইভড ছিলেন? কি মনে হয়? না, সেখানে আমরা ডিপ্রাইভ বলবো না, কিন্তু একটা ভুল পাকিস্তান সরকারের তরফ থেকে হয়েছে, এবং সেই জন্য আমি বলবো যে এই ডিফেকশনটা 100% হয়েছে। তা না হলে হয়তো এটা একটা পার্সেন্টেজ হিসাবে যেত, কে কখন ডিফেক্ট করবে, যার যখন ইচ্ছা হবে তখন সে ভেগে যাবে, যে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। কেউ প্রথমে যাবে, কেউ মাঝখানে যাবে, কেউ শেষ মুহূর্তে যাবে। সুতরাং প্রত্যেকের হিসাব বিবেচনা করে সেখানে যাওয়া না যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত। কিন্তু পাকিস্তান সরকার যখন বাংলাদেশ বাঙালি যারা আর্মিতে আছে এবং যারা ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ, যারা আর্মস নিয়ে আসে, যাদের হাতে আর্মস আছে, যেটা ফোর্স, প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স, তাদের সবাইকে সারেন্ডার করার জন্য বলেছেন, যে ডিসব্যান্ড করা হয়েছে অ্যান্ড দে শুড সারেন্ডার। সুতরাং একটা আর্মি ট্রেইনড পারসন উইথ আর্মস, they don't surrender to anybody with a radio announcement. It never happened in the history that somebody just announced in the radio that everybody surrender arms. A normal terrorist also doesn't surrender arms with a radio announcement. See? তো সেখানে একটা ডিজার্ম, একটা আর্মি ইউনিটকে কিভাবে করতে হয় সেটার জন্য যথেষ্ট প্রস্তুতের প্রয়োজন হয়। তো পাকিস্তানের তার কোনো প্রস্তুতি ছিল না, তারা শুধু রেডিওতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে বাংলাদেশি সবাই এখন ডিসব্যান্ড হয়ে গেছে এবং তারা তাদের আর্ম সারেন্ডার করে দিয়ে ফেলুক। সুতরাং সেই হিসেবে কেউ সারেন্ডার করে না, দে হ্যাড টু ডিফেক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি আর্মি ডিফেকশন অ্যান্ড দ্য ইপিআর ডিফেকশন ওয়াজ 100%। এরকমটি না হলে আপনার কি মনে হয় যে এটা যদি না হতো, ওই অ্যানাউন্সমেন্টটা যদি পাকিস্তান সরকারের তরফ থেকে না হতো, সেটা আমি প্রথমেই বললাম যে
তখন প্রত্যেকটা মানুষেরই চিন্তা করার সময় আছে যে কোন সময় কোন সুযোগে সে ভেগে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তখন সেইভাবে দেখবেন যে হয়তো ইনিশিয়ালি 5% লোক ভাগছে, পরবর্তীতে আস্তে আস্তে 20, 30, 40, 50% হতে পারে, হয়তো আর বাকি 50% হয়তো চাকরিতে কন্টিনিউ করছে। সুতরাং সেটার ব্যাপারে একটা সন্দেহের প্রশ্ন থাকে যে কতজন যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আর কতজন পাকিস্তান আর্মিতে চাকরিরত অবস্থায় থেকে যাবে। মুক্তিযুদ্ধ চলাকালে কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল কিনা আপনার? মুক্তিযুদ্ধ চলাকালে আপনার প্রথমে যখন আমি কলকাতা হেডকোয়ার্টারে যখন কয়েকদিন ছিলাম, তখন সেখানে প্রায় সবার সাথে পরিচয় হয়েছে। জেনারেল ওসমানী ছিল, খন্দকার মোশতাক ছিল, তাজউদ্দিন সাহেব ছিলেন, নজরুল ইসলাম সাহেব ছিলেন, তারপরে আরো অনেকে ছিল, সত্যিকার নাম সব মনে নাই। ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কারোর সঙ্গে? না, ওরকম ঘনিষ্ঠ কেউ না, এক্সেপ্ট জেনারেল ওসমানী ছাড়া আর কারোর সাথে। বিকজ আর্মি, আপনারা জানেন যে পলিটিশিয়ানদের সাথে অতটা মিশে না। একটা আর্মির লোক আরেকজন আর্মির লোক পাইলে নর্মালি ওদের সাথেই কথাবার্তা গল্প সল্প বেশি। আপনার বাড়ি তো কুমিল্লাতে? জি, আমার বাড়ি। খন্দকার মোশতাক আহমেদের বাড়ি আপনার এলাকায়? দাউদকান্দিতে। আপনিও খন্দকার, উনিও খন্দকার, কোনো রিলেশনশিপ তো নাই? না, আমাদের কোনো রিলেশনশিপ নাই। যুদ্ধটা 9 মাসে শেষ হলো, এটি মুক্তিযুদ্ধ। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা খুব স্বল্প সময়ে শেষ হলো, বা এখানে ভারতের ভূমিকা কি ছিল, তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন? কিংবা যুদ্ধে যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, সেটিও একজন ভারতীয় জেনারেলের কাছে, সেখানে আমাদের সেনাপতি ছিলেন না। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? জি, সেখানে ভারতের অবশ্যই একটা সুযোগ এসেছে, ওরা সুবিধা নেবেই। এখন এই মুক্তিযুদ্ধের সংগ্রামে যেমন বলেছি, পাকিস্তানের সেই ডিজার্ম অ্যানাউন্সমেন্টে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা ফর মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস সহজ করে দিয়েছে। সেজন্য সেই মুক্তিযুদ্ধ যথেষ্ট স্ট্রং হয়েছে। আর একইভাবে যখন ডিফেক্ট করে মিলিটারি, প্যারামিলিটারি এবং পলিটিশিয়ান, তারা যখন ডিফেক্ট করে ভারতে যায় এবং ভারতে গিয়ে সরকার গঠন করে, এবং সেই সরকারে অবশ্যই জিয়াউর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন না, তো সেখানে সেই সরকারের তরফ থেকে যখন ভারত এসে সরাসরি সাহায্য করতে আরম্ভ করলো, কারণ আফটারঅল সবাই ভেগে গিয়ে ভারতে এতগুলি লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে, তাদের খাওয়া দাওয়ার সংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তাদের ট্রেনিং, তাদের আর্মামেন্টস, তো অতগুলো জিনিস সেটা ভারতের উপরেও একটা বোঝা। এবং ভারতের সেই অর্থনৈতিক শক্তি নাই যে এই বোঝাটা বেশ কয়েক বছরের জন্য চলতে থাকুক। আর সেই সুযোগে ভারতের অন্য একটা দিক আছে যে ভারত পাকিস্তান সবসময় যুদ্ধ হয়েছে, এবং সবগুলো যুদ্ধই সেটার কোনো ফাইনাল রেজাল্ট কিছুই না। তো সেইখানে ভারত মনে করছে যে এই সুযোগে পাকিস্তানি আর্মির উপরে আমাদের একটা সঠিক জিতার যে একটা সেই আগ্রহটা হওয়া অস্বাভাবিক কিছু নয়, এবং সেই জন্য ওরা ওইভাবেই কাজ করেছে যে এই সুযোগে এই স্বাধীনতা যুদ্ধটাকে, যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি, কিন্তু ভারতের ওইটা প্রথম থেকেই প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে, এইটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে। এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে,
এবং হাজার হাজার পাকিস্তানি সৈন্য ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। একটা সাইকোলজিক্যাল ওয়ার চলেছে। তো এটা একটা বিরাট সাইকোলজিক্যাল গেইন। কিন্তু প্র্যাকটিক্যালি যদি মনে করেন, পাকিস্তান আর্মি এখনো ভারতের আর্মির তুলনায় ফাইটিং ক্যাপাবিলিটি অনেক ভালো এবং অনেক বেশি। হ্যাঁ, ভারত বড় দেশ, সংখ্যায় তাদের আর্মি অনেক বড়, এর মধ্যে যুদ্ধে জিতে হয়তো ডিফিকাল্ট হবে। এর মধ্যে দিয়ে আপনি এটি বোঝাতে চাইছেন যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অংশ নিলেও এবং তারা আমাদেরকে সহযোগিতা করলেও আসলে তাদের ভূমিকাটা সহযোগী, জেতাটা আসলে মানে বাঙালি যারা যুদ্ধ করেছে তারাই আসলে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, ভারত একা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এইরকমভাবে জয়লাভ করবে এটা কোনোদিনও হতো না যদি মুক্তিযুদ্ধে আমরা না থাকতাম। বাংলাদেশের জনগণ ছিল, বাংলাদেশের বেঙ্গলি আর্মি, ইপিআর সবাই ছিল, বাট ইনএভরি আপনার তখন বাংলাদেশি জনগণই বলা উচিত। তো সবাই ছিল এবং সবাইরই অংশগ্রহণ ছিল বলে ভারতের আর্মির জন্য বাংলাদেশের ভিতরে ঢোকাটা অতি সহজ হয়েছে। পাকিস্তানের প্রতি যেমন এক ধরনের নানা বৈষম্য বা স্বাধীনতা সংগ্রাম সব মিলিয়ে মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, ভারতের প্রতিও আমাদের দেশের মানুষের অনেকেরই একটা নেতিবাচক ধারণা রয়েছে। তো এই ধারণাটি কেন মনে হয় আপনার কাছে, এই যে যুদ্ধে এত সহযোগিতা, এত কিছু করবার পরেও? মুক্তিযুদ্ধে এবং এই জায়গায় একটু স্মরণ করা দরকার যে ভারতীয় সেনাবাহিনীর যারা ছিলেন ৭১-এর পরপর তাদের যে দেশে ফেরত পাঠানো, এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বোঝাতে পেরেছি আপনাকে? না, সেটা হলো আপনার বঙ্গবন্ধুকে তো পাকিস্তানে ছিলেন, উনি যে ফেরত গেলেন সেটার জন্য না, উনি তো 10ই জানুয়ারি ফেরত আসলেন বাংলাদেশ, এসে যে ভারতীয় সৈন্যদেরকে ভারতে ফেরত পাঠানো হলো, উইথড্র করতে বললেন উনি ইন্দিরা গান্ধীকে, এই যে ওনার এই ডিসিশনটি, এটিকে কি মনে হয় যে উনি রিয়েলি একজন ন্যাশনালিস্ট এবং দেশের প্রতি উনি কাউকেই ছাড় দিতে চাননি দেশের জন্য? এইভাবে দেখেন, অনেকে দেখেন বলে আমি জানতে চাইছি যে আপনি কিভাবে চিন্তা করেন? চলেন, আমিও বিশ্বাস করি উনি তখন পর্যন্ত, যখন উনি প্রথম আসেন তখন পর্যন্ত উনিও সেটা বিশ্বাস করতেন। আর আরেকটা জিনিস যে ভারত যতটাই পাকিস্তান আর্মির উপরে জয়লাভ করুক, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে ভারত জয়লাভ করেনি। বাংলাদেশের জনগণের জন্য এটা মুক্তিযুদ্ধ ছিল এবং মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছে ভারত সবচেয়ে বেশি করেছে, বা বহির্বিশ্বের বাকি অনেকরাই সহযোগিতা করেছে। তাদের জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাতে পারি, কিন্তু তার মানে নয় যে সেই দেশটি স্বাধীনতার নামে আমার দেশে এসে সেইখানে বসে থাকবে। যদি সেটাকেই মেনে নেওয়া হয় তাহলে সেটাও স্বাধীনতা যুদ্ধ ছিল না। সুতরাং শেখ মুজিবের আর অন্য কোনো প্রশ্নই থাকতে পারে না এবং অপশনই থাকতে পারে না যে সে আসার পরে তাদেরকে যেতেই হবে। যদি ওরা না যেত তখন ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করতে হতো। ৭১-এ দেশ স্বাধীন হবার পর থেকে ৭৫-এর 15ই আগস্ট এই সময়কালে আপনার সঙ্গে কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা হয়েছে কিনা? না, আমার সাথে ব্যক্তিগতভাবে বা কোনো ক্লোজ দেখা সাক্ষাৎ হয়নি। তবে দুটা ইনসিডেন্ট হতে পারে যখন, না আমার সাথে কোনো পরিচয় ওনার সাথে কোনো সময়ই ছিল না। দুটা ঘটনায় ছিলাম। একবার যুগোস্লাভিয়া থেকে স্টেট গেস্ট এসেছিলেন, সেইখানে আমি, না সেটা বোধহয় ছিল টিটুর পরে মার্শাল বিয়েদিচ ওর সাম প্রাইম মিনিস্টার যখন ছিল, তখন ওয়েলস ছিল, তখন আমি ওনাকে গার্ড অফ অনার দিই। তখন এটা একটা অফিসিয়াল কাউন্টার। আর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে অফিসিয়ালি, সেটা হলো উনি ঢাকা ক্যান্টনমেন্টে প্রত্যেকটা ইউনিট ভিজিট করতে এসেছেন এবং সেই সময় উনি আমার টুফিল্ড রেজিমেন্টও এসেছিলেন। সেই হিসাবে
শেক হ্যান্ড হয়েছে, কিন্তু যখন আসছি তখন কথাবার্তা কিছুই হয়নি। উনি এসে 5 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আর্মি চিফ শফিউল্লাহ আর ডেপুটি চিফ জিয়াউর রহমান ওদের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলে তারপরে চলে গেছেন অন্য ইউনিটে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে ভারত সম্পর্কে মূল্যায়নটা কি স্বাধীনতোত্তর বাংলাদেশে, বা অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে, আপনি কি ধরনের ধারণা পোষণ করতেন সে সময়? স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ভারতের সহযোগিতা, তার জন্য আমি ধন্যবাদ জানাই, কিন্তু তার পরবর্তীতে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে। সেখানে পাকিস্তান আর্মি রেখে যাওয়া সমস্ত আর্মামেন্টস এবং জিনিসগুলো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ, এগুলো প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে গেছে। এটা নেওয়ার তাদের উচিত হয়নি। আর পরবর্তীতে ওই একই জিনিস আবার বাংলাদেশ সরকারে কিনে আনতে হয়েছে। তাছাড়া আপনি আরো কিছু স্টোরি দেখবেন যে বাংলাদেশের টাকা ভারত প্রিন্ট করে দিয়েছিল এবং সেই টাকা ডুপ্লিকেট প্রিন্ট ছিল। এবং সেখানে সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে। আর শিওর অ্যাবাউট দ্যাট? শিওর। আপনি তখনকার দিনের পত্রিকাগুলো দেখেন, বোম্বের মধ্যে ভারতই কত কোটি কোটি টাকা ধরেছে। তারপরে যেভাবে স্মাগলিং অ্যান্ড বর্ডার খোলা ছিল সেইভাবে কারেন্সি কিভাবে হতো। সুতরাং অর্থনীতির উপর একটা বিরাট প্রেশার আসছে, যার জন্য তখন সেই কারেন্সিকে আবার বদলানো হয়, অন্য জায়গায় প্রিন্ট করে। তারপরে আপনার যেভাবে 25 ইয়ার্স ট্রিটি করা হয়েছে, সেইখানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে কিছু কিছু বৈদেশিক রিলেশন ওইসব ব্যাপারে ওদের সাথে পরামর্শ করে, রেগুলার পরামর্শ করা এবং পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া, সেটা একটা স্বাধীন দেশ হিসাবে সেটা উচিত হয় না। আর তারপরে আসছে আপনার এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি সরকার যেসব জিনিসপত্র দিয়েছিল, বিশেষ করে ট্রাকস অ্যান্ড বাসেস যেগুলো যানবাহনের জন্য, ওগুলো ভারত একটাও দেয়নি বাংলাদেশকে। তো বিভিন্ন দিক দিয়ে দেখলে আপনার সবসময় দেখা যায় যে ওরা বাংলাদেশ যদি সত্যিকারভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, সেটা ওরা চায়নি। কেন চায়নি বলে মনে হয়? ভারত এত বড় একটা দেশ, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের 3 দিক থেকেই তারা এমনভাবে আছে যে বাংলাদেশ কোনো কারণে কি তাদের জন্য কখনো থ্রেট ছিল না? বাংলাদেশ কোনো কারণে কোনোদিন থ্রেট ছিল না এবং কোনোদিন থ্রেট হবে না। তারা মনে হয় সেটা না চাওয়ার একটা মাত্রই কারণ হতে পারে যে বাংলাদেশ একটা ছোট দেশ, তার এমন কোনো রিসোর্সেস নাই যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সুতরাং একটা গরিব দেশ হিসেবে, একটা ছোট দেশ হিসেবে ভারতের ভিতরে থেকেই, সেটা আপনি টোটাল বেঙ্গল হিসেবে যদি একটা স্টেট দেখেন, তাহলে বাংলাদেশ তো এটা ভারতের ভিতরেই একটা অংশ, এক কোণা। তো সেখানে থেকে যদি আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি এবং স্বাধীন হিসেবে থাকতে পারি, এবং তাহলে সেটা
হয়তো ওরা মনে করে যে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যেতে পারে, যে তাইলে হয়তো আদার ইন্ডিয়ান স্টেট যেখানে গণ্ডগোল চলছে তাদের সেই ক্যাপাবিলিটি এবং মেন্টাল আরও স্ট্রং হবে, যে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে থেকে উন্নতি করতে পারলে আমরাও পারবো, সুতরাং আমরাও স্বাধীন হব। এছাড়া আমি তাদের আর কোনো ভয় দেখছি না। আমাদের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হবার পরে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরকে ক্ষমা করে দেয়া বা যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত, এবং আজকেও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা হচ্ছে, আপনি কিভাবে দেখেন এই ঘটনাগুলোকে? দেখেন, একটা দেশে এত লোক, কেউ সিদ্ধান্তে ভুল করতে পারে, কেউ ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করতে পারে। এখন তার জন্য এখানে যেটা যুদ্ধ অপরাধী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটা হলো রাজনৈতিকভাবে। এখন ব্যক্তিগতভাবে মানুষের জীবনে ভুল ত্রুটি অন্যায় করে থাকে, রাজনৈতিকভাবেও মানুষ ভুল ত্রুটি অন্যায় করে থাকে, এবং সবসময়ই সম্ভব হলে সেটা ক্ষমার চোখে দেওয়াটাই ভালো। বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, আপনি মনে করেন দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন? এখন একবার যাকে ক্ষমা করে দেওয়া হয় আর সেই প্রসঙ্গ টেনে এনে কাউকে ক্ষতি করার চেষ্টা, এই কথা তো বলা হচ্ছে যে যারা যুদ্ধাপরাধ করেছেন তাদের ক্ষমা করা হয়নি, বিশেষ করে ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিলেন। এবং উদাহরণ হিসেবে এখন বলা হচ্ছে যে পৃথিবীতে এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে যারা ওয়ার ক্রিমিনালস তাদেরও বিচার হচ্ছে এখন। সো দ্যাট আমরা কেন করব না? দেখেন, সেটা তখন করা উচিত ছিল। শেখ মুজিবুর রহমান যখন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক তখন সেটা করা উচিত ছিল, উনি করেননি। উনি যখন করেন নাই, উনি যখন মনের কাছ থেকে অতটুকু লেভেল পর্যন্ত মাফ করে দিয়েছেন, তারপরে সেই প্রসঙ্গকে এখন টেনে এনে একটা ইস্যু তৈরি করা, কথা বলার জন্য, কাউকে ছোট করার জন্য, এটা দিয়ে কেউ নিজে বড় হবে না। আর এই ইস্যুটা বাংলাদেশের জনগণের সামনে এখন তাদের ক্ষতি ছাড়া লাভবান হওয়ার কিছুই নাই। আমাদের রাজনীতিবিদরা সবসময় বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নাই, ছোটোখাটো ইস্যু নিয়েই ওনারা নিজেদেরকে ব্যস্ত রাখেন। সুতরাং এগুলি বাদ দিয়ে একটা নেশনকে গড়ে তুলতে এটা আমাদের এখন একটা ইউনিটির প্রয়োজন। আর সেই ইউনিটিটাকে আমরা নিজেরাই ধ্বংস করি এইসব ধরনের ইস্যু বের করে। আপনার কি মনে হয়, মানে আজকের আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যে সরকার গঠিত হলো আওয়ামী লীগের সরকার, সে সময় কি কোনো জাতীয় সরকার করলে ভালো হতো, নাকি আওয়ামী লীগের সরকার যেভাবে যাত্রা শুরু করেছে যাত্রাটা ঠিক ছিল? পরে হয়তো আপনাদের নানা ধরনের অভিযোগের কথা আমরা শুনবো, যেগুলো বিভিন্ন সময় জেনেছি। কি মনে হয়, মানে যাত্রাটা কিভাবে হওয়া উচিত ছিল বা শুরুটা ঠিক ছিল কি না? আমি বলবো যাত্রা আওয়ামী লীগের হিসাবে চিন্তা করলে যাত্রা ঠিকই ছিল, কারণ স্বাধীনতা যুদ্ধের আগে ওরাই ইলেকশনে জয়লাভ করেছে, সুতরাং তাদের ক্ষমতা থাকার অধিকার আছে। যাকে কেন্দ্র করে সেই ডেমোক্রেটিক রাইটটা ডিনাই করার জন্য বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, দেশ স্বাধীন হলো। সুতরাং তার পরে এসে ওরা নিজেরা ক্ষমতা নেওয়া এটা এমন অন্যায় কোনো কাজ নয়। তারপরে বাংলাদেশের কনস্টিটিউশন যেটা প্রথম লেখা হলো, এটাও একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন, এবং সেইটাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে মিল হয়েই সেটা এগিয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে সেই সরকার অনেক ভুল করেছে, এবং সেই ভুলটা কি সেটা আমরা পরবর্তীতে আসছি। প্রিয় দর্শক, গতকাল আমরা কথা বলছিলাম বাংলাদেশের যাত্রা শুরুটা যেভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল, আপনি কিভাবে দেখছেন। আজকে একটু খুব শর্টলি জানতে চাইব যে
75-এর 14ই আগস্ট পর্যন্ত 16ই ডিসেম্বর থেকে এই সময়টা বা আওয়ামী লীগ সরকারের সময়কাল, মুজিব সরকারের সময়কালটাকে আপনি কিভাবে খুব সংক্ষেপে মূল্যায়ন করেন, যতটা সংক্ষেপে সম্ভব? আমার মতে 16ই ডিসেম্বরের পর থেকে এবং শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসার পর থেকে আমাদের যখন ডক্টর কামাল হোসেন কনস্টিটিউশন লেখে এবং সেটা পার্লামেন্টে সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হলো, তখন পর্যন্ত মোটামুটি আমাদের সবকিছু ভালোই চলেছিল এবং একটা দেশ নর্মালি একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হবার পর জনগণও জানে এবং সবাই জানে যে আমাদের সবাইকে কষ্ট করতে হবে, কারণ একটা দেশ গড়ে তুলতে এটা কোনোদিনও একদিন সম্ভব নয়, তাতে সময়ের প্রয়োজন এবং রাইট পলিসির প্রয়োজন। সুতরাং সেই সময়টুকু দেওয়ার জন্য এবং সেই সময়টুকুর মধ্যে যত কষ্টই আসুক না কেন সেইটাকে মেনে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণ সবাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এবং সামরিক বাহিনী হিসেবে যদি বলেন, আমাদের মধ্যেও সেই একই ধারণা ছিল। কিন্তু আমাদের কনস্টিটিউশন হবার পর, কনস্টিটিউশন হলো এক্স্যাক্টলি 73-তে, আই থিঙ্ক 72-তে কনস্টিটিউশন হলো, যার জন্য ডক্টর কামাল হোসেন ওনার অবদান বেশি। এবং সেই কনস্টিটিউশন আমাদেরকে মুক্তিযুদ্ধের যে স্পৃহা, যে ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম, ওগুলিকে প্রটেক্ট করা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের স্পিরিট আর সেই কনস্টিটিউশনের স্পিরিট এক ছিল। তো দুর্ভাগ্যবশত এখন ডক্টর কামাল হোসেন নিজেই জনগণের সামনে বলেছেন যে উনি যাদের সাথে এতদিন রাজনীতি করে আসছেন তার অনেক ভুল হয়েছে। তো 73 থেকে নিয়ে 75 পর্যন্ত ক্রমাগত দেশ, বিশেষ করে কনস্টিটিউশন নিয়ে হ্যাপি আপনি? কনস্টিটিউশন নিয়ে হ্যাপি, 72-এর সংবিধান। জি। আর সেটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে আগে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে দেশের অবস্থা যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছিল, তাতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে এবং আমিও দেশে ছিলাম 73 পর্যন্তই। সুতরাং 73-তে যেসব ঘটনা ঘটেছে তখন থেকে আস্তে আস্তে আপনার অরাজকতা। আপনি বাইরে যান কবে? আমি বাইরে গেছি 74-এর প্রথম, ফেব্রুয়ারি 74, এবং দেশে ফেরত যান 75-এর মার্চে। এবং আমি ভারতে গিয়েছি আমার ট্রেনিং করার জন্য, এবং ট্রেনিং করে আমি ফেরত এসেছি 75-এর মার্চে। বলছিলেন আপনি? জি, 75-এর মার্চে। সুতরাং সত্যিকার অর্থে বাংলাদেশ যে পুরোপুরি অবনতির দিকে চলে গেছে এবং দেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, সেটা ওই পিরিয়ডে আমি ছিলাম না। যখন দেশে ফেমিন হলো, যেটাকে দুনিয়ার সবাই সেটাকে আর্টিফিশিয়াল ফেমিন বলে মনে করে, 74-এর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গেছে, রাস্তায় মরা লাশ পড়ে থাকতে দেখা গেছে, কেউ তাদেরকে কিছু করতো না। এবং সেইখানে বাধ্য হয়ে সরকারও তখন গ্রুয়েল কিচেন এস্টাবলিশ করেছিল, এবং সেই গ্রুয়েল কিচেন যেটা আওয়ামী লীগের ওয়ার্কার পরিচালিত করত, তারা সেই গ্রুয়েল কিচেন থেকেও চাউল, আটা, ডাল এগুলি চুরি করে পয়সা বানিয়েছে। সুতরাং এত তাড়াতাড়ি আওয়ামী লীগের এই অবনতি, এটা অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে।
৭৪-এর দুর্ভিক্ষকে আর্টিফিশিয়াল বলছেন কেন আপনি? আর্টিফিশিয়াল বলবো এই জন্য যে দুনিয়ার বহির্বিশ্ব থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পুরোপুরি আসছিল, জনগণের কাছে সেটি পৌঁছে, সেটা জনগণের সাথে পৌঁছে নাই। সেটা আওয়ামী লীগই তখন তাদের লেভেলে প্রত্যেকেই করাপশনের মাধ্যমে সেই সম্পদগুলো বিনষ্ট করেছে, যার জন্য বহির্বিশ্বের লোকেরাও এর প্রতি অনেক নেগেটিভ পাবলিসিটি করত। সুতরাং একটা দেশকে আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধ একটা দেশের জন্য একবারই হয়, এবং সেটা না হওয়া পর্যন্ত অনেকেরই স্ট্রাগল করতে হয়, এবং বাংলাদেশের জনগণও স্ট্রাগল করেছে। কিন্তু যেই দিন স্বাধীনতা হয়ে যায় সেটা একটাই দিন, পরবর্তীতে সেই দেশের ইতিহাসে এই দিনটার মূল্যায়ন থাকে, একটা মেমোরি থাকে, কিন্তু এই দিনটার আর কোনো কাজ থাকে না। স্বাধীনতা যুদ্ধ একটা দেশে একবারের বেশি দুবার হয় না, কিন্তু তারপরের থেকে সেটার প্রয়োজন নেতৃবৃন্দের বোঝা উচিত, রাজনীতিবিদদের বোঝা উচিত। এরপরের প্রয়োজন ডেডিকেটেড ওয়ার্ক, দেশকে কিভাবে প্রগ্রেসে নিয়ে যেতে হবে। সুতরাং প্রথম 10টা বৎসর যদি আওয়ামী লীগ সব চুরি ভুলে গিয়ে নিজেদের সব অতীতের কৃতিকর্ম ভুলে গিয়ে তারা যদি সত্যিকারভাবে জনগণের জন্য কাজ করত, দেশকে উন্নত করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়ত, এবং বাংলাদেশের জনগণও তখন সেই একইভাবে কষ্ট সহ্য করতে যখন স্বীকার করে নিয়েছিল, তখন 10 বছরে দেশটার উন্নতি অনেক হয়ে যেত। পৃথিবীতে অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার পর 10 বছরের মধ্যেই অনেক উন্নতি লাভ করেছে। সাউথ কোরিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, তো এইসব দেশগুলো, এবং এখন ভিয়েতনামও দেখেন, তারাও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তারা একে অপরকে ধ্বংস করে শহরের স্টেটের পয়সা অপচয় করে তাদের নিজের পকেট ভরতে চায়নি। তো ৭৪ একটি অসন্তোষের কারণ, আর কোনো ৭৪-এ আমি তো সেটা দেশের বাইরেই ছিলাম। আমি যখন ফিরে আসলাম তখন আমি দেখেছি যে প্রথম বলা হলো যে কর্নেল জিয়াউদ্দিন এইসব যে অন্যায় কাজ আওয়ামী লীগের লোকেরা করেছিল, এবং একবার আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল যে এসব অরাজকতা বন্ধ করার জন্য, এবং আর্মি নিজেই বলেছে যে যাদেরকে আমরা ধরে এনেছি সন্ধ্যার সময় ধরে নিয়ে আসলে সকালবেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেই লোকটা আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগের লোক ছাড়া আমরা অন্য কোনো লোক পাই নাই যে দেশের ক্ষতি করছে এবং অন্যায় কাজ করছে, যাদেরকে আমরা ধরে আনবো। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য, সেটা ওভারঅল বক্তব্য, যার জন্য কর্নেল জিয়াউদ্দিন নিজে ইনিশিয়েটিভ নিলেন যে না, আমি ওনাকে বলবো যে এই অন্যায়গুলি উনি যেন সংশোধন করতে চেষ্টা করে। সেই ব্যাপারে উনি একটা কাগজে নাকি ওনার স্টেটমেন্ট দিয়েছিলেন হলিডেতে, এবং সেই স্টেটমেন্টের পরে উনিকে মুজিব ডেকে পাঠিয়েছেন দেখা করার জন্য। তো ওনার সামনেও উনি ওই ধরনের বক্তব্যই রেখেছিলেন, যেই মিটিংয়ে নর্মাল প্র্যাকটিস অনুযায়ী জেনারেল শফিউল্লাহ এবং জেনারেল জিয়াও উপস্থিত ছিলেন, এবং উনি সরাসরিভাবে ওইখানে উনি সরাসরিভাবে সব যাই খুব ছিল ওনার, উনি সেটা বক্তব্য প্রকাশ করেছেন, এবং সেই সাহসিকতা এবং মানসিকতা ওনার ছিল। তারপরে মুহূর্তে ওনাকে বের করে দেওয়া হয় আর্মির থেকে, এবং সাথে সাথে কর্নেল তাহের এবং কর্নেল মঞ্জুরকেও বের করে দেওয়া হয়, এবং কর্নেল মঞ্জুর চলে গেলেন ভারতে মিলিটারি অ্যাটাচি হিসাবে পোস্টিং, আর কর্নেল তাহেরকে
পরবর্তীতে একটা চাকরি দেওয়া হয় সি ট্রাক ডিভিশনে। আর ওনারা তো আর্মিতে ছিলেন। আর্মিতে ছিলেন, হ্যাঁ। যখন বের করে দেয় তখন বের করে দিয়ে তারপরে কর্নেল জিয়াউদ্দিন শুনেছিলাম যে উনি পালিয়ে গিয়ে সর্বহারার সাথে যোগাযোগ করে কমিউনিস্ট ধরনের কোনো মুভমেন্ট সেটার সাথে জড়িত হওয়ার বা হয়েছেন বা হওয়ার চিন্তা ভাবনা করেছেন। তো অনেকদিন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওনার। তারপরে সে কি একটা ঘটনাতে আপনার যেরকম মেজর ডালিম, তারপরে শাহরিয়ার আরো কয়েকজনকে শেখ মুজিব বের করে দিয়েছিলেন। মেজর ডালিমের ঘটনাটা কি এরকম ছিল যে তার ব্যক্তিগত একটি ঘটনা, একটি বিয়ের অনুষ্ঠানে তিনি সস্ত্রীক গিয়েছিলেন, সেখানে আওয়ামী লীগের ঢাকা সিটি প্রেসিডেন্ট কাজী গোলাম মোস্তফা ছেলের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল এবং তাকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গেছিলেন। সেই ঘটনার অভিযোগ জানাতে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন এবং তিনি শুনেছিলেন, বিচার করবেন বলেছিলেন, কিন্তু করেননি এবং পরে ক্ষোভটা প্রকাশ করেছেন মেজর ডালিম। সে কারণে কি এরকম কোনো ঘটনা আপনার জানা নেই? সেটা না, এই ঘটনাটা আমি শুনেছি এসে, কিন্তু সেই ক্ষোভ কতটুকু প্রকাশ করছে সেটা আমার জন্য বলা মুশকিল, সেটা ডালিম নিজে বলতে পারে। আর সুতরাং এইসব ঘটনা, তারপরে আর্মির মধ্যে তখন আর একটা ক্ষোভ ছিল যে আর্মির সত্যিকার অর্থে আর্মি যে দেশে থাকে, কনস্টিটিউশন হওয়ার পরে আর্মির একটা হোয়াট উই কল TOE, দ্য টেবল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট, সেই জিনিসটার অ্যাপ্রুভাল দিতে হয়। দেওয়ার পরে আর্মির এক্সিস্টেন্স ইজ কনস্টিটিউশনালি লিগ্যাল, এবং তারপরে আর্মির বেতন, প্রমোশন, ইউনিট কতটা থাকবে না থাকবে, এগুলির ব্যাপারে একটা ক্লিয়ার কাট পিকচার হয়। শেখ মুজিব সেই আর্মির TOE-র অ্যাপ্রুভালই দেননি, কখনই দেননি। আর্মির লোকেরা বেতন ঠিকই পেয়েছে, কিন্তু এটা বলা হয়তো অ্যাজ এ সর্ট অফ অ্যাডহক রিলিফ, একটা যে সাবসিডিয়ারি বাজেটের একটা অংশ যেটা লিগ্যালিটি নাই, বাট স্টিল অ্যাজ এন স্পেশাল বাজেট সেটা দিয়ে যেত, সুতরাং সেটা করা হতো। অথচ অল্টারনেটিভলি রক্ষী বাহিনী উনি ক্রিয়েট করেছিলেন তখন, এবং রক্ষী বাহিনী TOE এভরিথিং ওয়াজ টাইমলি অ্যাপ্রুভড, এবং আর্মি থেকেও অনেককে উনি সিলেক্ট করে নিয়ে JRB-তে দিয়েছেন। আর JRB-র ট্রেনিং সেন্টার খোলা হলো সাভারে, যেখানে ট্রেনিং রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল ভারতীয় আর্মি অফিসারদেরকে। তো এগুলো এক ধরনের সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষের কারণ আপনি মনে করেন, যে একদিকে JRB তৈরি করা, প্যারালাল একটা ফোর্স তৈরি করা, অন্যদিকে সেনাবাহিনীর ভেতরের নিয়োগ পদোন্নতি, এগুলোতে কোনো নিয়ম নীতি না থাকা, পেশাগত যোগ্যতা, দক্ষতা, এগুলো বিচার বিভাগ। হ্যাঁ, এটা আমি দেখেছি, সবাই এই ব্যাপারে কথাবার্তা বলতো। এই বিষয়ে কি অফিসার এবং সোলজারের মধ্যে মানে একমত, একই ধারণা পোষণ করতেন কিনা, এরকম কোনো ব্যাপার ছিল কি? এটা মোটামুটি যাদের সাথে কথা হচ্ছে সবার মধ্যে আমি এসে, কারণ যেটা 1 বছরের উপরে বাইরে ছিলাম, এসে সবার মধ্যে একটা বিরাট ক্ষোভ দেখতে পেয়েছি। আপনি যখন বাইরে, তখন তো বাকশাল করা হলো দেশে। হ্যাঁ, দেশে বাকশাল করা হলো, সেটা তারপরে সমস্ত পলিটিক্যাল পার্টি ব্যান করা হলো, তারপরে সমস্ত কাগজ বন্ধ করে দেওয়া হলো। 4টে পত্রিকা খোলা ছিল, 4টে পত্রিকা, 4টে সিলেক্টেড খোলা ছিল, বাকি সব বন্ধ করে দেওয়া হলো। আর আরো কিছু অ্যাকশন ছিল, তো যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে, প্রিন্সিপালের সাথে যায় না, এবং সেটি আপনাদেরকে ক্ষুব্ধ করেছে। হ্যাঁ, সেটা যথেষ্ট ক্ষুব্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আপনারা কি ফিল করছিলেন যে মুজিব সরকারের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তা, এরকম মনে হয়েছে আপনাদের কাছে? জি, এরকম সাধারণভাবে এরকম মনে হয়েছে। শুধু তাই নয়, আমরা অনেকের সাথে যে কথাবার্তা হয়েছে, এবং আওয়ামী লীগ করে যারা লোকাল MP, এরকম অনেকের সাথেই আমাদেরও পরিচয় আছে, তো সেই হিসেবে ওদের সাথেও যখন কথাবার্তা হয়েছে, তখন ওদেরও একই ক্ষোভ ছিল। বিশেষ করে জেনারেল ওসমানীর সাথে আমার অনেক কথা হয়েছে, এবং ওনারও ক্ষোভ যথেষ্ট ছিল।
এটি কি আপনি ভারত থেকে ফেরত আসার পরে যথেষ্ট ক্ষোভ ছিল। তারপরে আপনার অনেক পলিটিশিয়ান আছে, তাদেরও যথেষ্ট ক্ষোভ ছিল। এরকম আপনার মনে পড়ে যে কোন কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলেছিলেন সে সময় ব্যক্তিগত পর্যায়ে? ব্যক্তিগত পর্যায়ে আমি খন্দকার মোশতাকের সাথে কথা বলেছি এবং সেখানে যথেষ্ট ক্ষোভ দেখেছি এবং সেটা অন্যায় হয়েছে সেটা উনি বলেছেন। জেনারেল ওসমানী বলেছেন, তখন উনিও পলিটিশিয়ান প্লাস, এবং যার জন্য উনি বলেছেন যে আমি যার জন্য পার্লামেন্ট থেকে রিজাইন করেছি বাকশাল করার প্রতিবাদে, তো উনি একজনই ছিলেন যে রিজাইন করার মতো সাহস ছিল, সুতরাং উনি করেছেন। এবং ব্যারিস্টার দুজন ছিল, ব্যারিস্টার ব্যারিস্টার মইনুল হোসেন, তো উনি ওনার সাথে উনিও করেছিলেন। সুতরাং এই দুজনকে আমি ওই কারণে ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা করি। খন্দকার মোশতাকের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছিল, সেটি কি আপনার এলাকার সূত্রে ওনার সঙ্গে যোগাযোগ ছিল? না, ওনার সাথে আমাদের যে পরিবার, আব্বা যথেষ্ট টিচার প্লাস যথেষ্ট রিলিজিয়াস মানুষ, এবং সেই হিসাবে সবাই জানে, সবার সাথে পরিচয়। এবং খন্দকার মোশতাক যখন ভারতে পালিয়ে যাবেন, তখন উনি যাওয়ার পথে আমাদের বাড়িতে বোধহয় ছিলেন, কারণ আমি তো তখন পাকিস্তানে, তো আমাদের বাড়িতে ছিলেন। সেই হিসেবে আমার আব্বার সাথে ওনার একটা ফ্রেন্ডলি যোগাযোগ সৃষ্টি হয়। তো সেই হিসাবেই একটা যোগসূত্র। আমি যদিও কোনোদিন যাইনি, তারপরে এই ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে যখন প্রয়োজন মনে করছি, একটু কথা বলার দরকার, তখনই আমি আব্বাকে নিয়ে ওনার কাছে গেলাম। এবং প্রথম কি আপনি কথা বলেছিলেন আপনাদের টিমের মধ্য থেকে? টিম বলতে আমি বোঝাচ্ছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ে ইনভলভ ছিলেন। খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে আপনি? না, বিভিন্ন যারা ছিল তারাও তাদের জানাশোনা যেখানে ছিল কথা বলেছে, এবং ওরাও একই কথাই বলেছে, কিন্তু ওরা পার্টিকুলারলি কার সাথে কথা বলছে সেটা। এরকম কোনো সমস্যা ছিল না? আপনি একজন মিনিস্টারের সঙ্গে কথা বলছেন, একজন সেনা অফিসার হয়ে সমস্যা বোধ করেননি? এক জায়গায় আমি দেখলাম যে আপনি উনি যখন মন্ত্রী তখন দেখা করেছেন, যেটি পারমিটের কাজের জন্য এই কথা বলে আপনি গিয়ে দেখা করেছেন, আসলে মূল উদ্দেশ্য সেটি ছিল না? না, সেটা মূল উদ্দেশ্য ছিল না। আর্মি অফিসার হিসেবে আমার পারমিটের দরকারও নাই এবং কোনো পারমিটের প্রয়োজনও ছিল না। তবে আমার আব্বার সাথে পরিচয় ছিল, আমি আমার আব্বাকে সাথে নিয়ে গিয়েছিলাম, এবং আব্বা যখনই টেলিফোন করতো ওনাকে, উনি কথা বলতেন, বলেন আসেন। তারপরে সেই হিসাবে আমি বললাম যে একদিন আমিও যাব। এটা কোন সময়ের কথা? এটা এক্স্যাক্টলি মনে নাই, তবে 75। আপনি ভারত থেকে ফেরত আসবার পরে আর্মিতে কি দায়িত্বে ছিলেন? আমি যখন ভারত থেকে ফেরত আসলাম, এসে আমি 1 মাসের ছুটিতে যাই, এবং আমি আসার সাথে সাথে আমাকে পোস্টিং দেওয়া হলো যশোরে। না, বর্ডার এরিয়াতে নয়, যশোর ক্যান্টনমেন্টে। যশোরে আমাদের আর্মির তরফ থেকে আর্টিলারি স্কুল প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে, সেই জন্য আমি কোয়ালিফাইড বলেই ওরা আমাকে সেই দায়িত্ব দিয়ে সেখানে পাঠাবার জন্য পোস্টিং দিয়েছেন, এবং আমি আমার ছুটি শেষ করে তখন আমার পোস্টিংয়ে চলে যাওয়ার কথা। তো আমি যখন যশোরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন কর্নেল ফারুক ও দেশেই ছিল। কর্নেল ফারুক আমাকে প্রথমবার, যে আমি যখন ছিলাম না তখন আর্মির ভিতরে কি ধরনের আলাপ আলোচনা চলছে, তারপরে এখন জিয়াউর রহমান কি মনে করেন, সেই হিসাবে কর্নেল ফারুক আমাকে বলেছে, এবং আমি সবই শুনেছি। তখন আমি বললাম যে জিয়াউর রহমান যা ভালো করে সেটা হয়তো দেশের জন্য ভালোই হবে, আর এই যে এই পরিস্থিতি যদি বদল করার প্রয়োজন হয় তাহলে সে করতে পারে। এটা কর্নেল ফারুক আপনাকে ব্রিফ করেছেন যে আর্মির মধ্যে যে ক্ষোভ অসন্তোষ আছে, এবং অবস্থার একটা পরিবর্তন বা সরকারের বদল করবার জন্য
মূল ভূমিকাটা পালন করছেন জিয়াউর রহমান, এবং সেই হিসাবে জিয়াউর রহমানের সাথে তার অনেক কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে। তো আমি প্রথম বললাম যে আমার এতে করার কিছু নাই, কারণ আমি কয়েকদিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যে আমি যশোর চলে যাচ্ছি। সুতরাং আমি যশোরে আছি এবং যশোরে আমি আমার স্কুল প্রতিষ্ঠান নিয়ে আমি যথেষ্ট ব্যস্ত থাকব। আর বিশেষ করে যেটা যদি পরিবর্তন করতে হয় সরকারের, তার এটা ঢাকাতে যারা আছে সেটা তাদের দায়িত্ব, সেটা আমি কোনো অবস্থায় ওই দায়িত্বে আসি না, আমি যশোরে আছি। তখন সে বলে যে না, আপনি যাবেন না। এটা তো ছেলে খেলা না, আমার যশোরে পোস্টিং, আমি যাব না। সুতরাং ছেলে খেলার মধ্যে আমার কোনো সম্পর্ক নাই। কর্নেল ফারুকের সঙ্গে বলছেন? হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। তারপরে কথা শেষ, আমি আমার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। 2 দিন পরে আমার পোস্টিং ক্যান্সেল হয়ে যায়। আমার পোস্টিং তখন যশোর থেকে ক্যান্সেল করে আমার এই পুরানো ইউনিট 2 ফিল্ড রেজিমেন্টে আমাকে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়। তখন আমি খোঁজ নিলাম যে আমার পোস্টিং কেন ক্যান্সেল করা হলো। তখন বলে যে না, জেনারেল জিয়া মনে করেন যে তুমি 2 ফিল্ডেরই সিইউ হিসেবে থাকা দরকার আরো কিছুদিন। তখন ফারুকের কথা আর ওর কথা একটা সামঞ্জস্যতা আমি দেখতে পাচ্ছি। নর্মালি এইভাবে পোস্টিং ক্যান্সেল হয় না, আনলেস কেউ স্পেশালি সেটা উপরের থেকে করে থাকুক। এটা আর্মির নর্মাল ডিসিপ্লিন করে হয় না। তো এরপরে আমি কিছুই বলি নাই, ফারুক নিজেই আসছে, এসে বলে যে আপনার পোস্টিং 2 ফিল্ডে হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু পোস্টিং কেন হলো, কে করলো? তো বললো যে জেনারেল জিয়ারও সেটা খেয়াল ছিল না যে ওর পোস্টিং যশোরে আছে, সুতরাং ইমিডিয়েটলি ওনাকে বলার সাথে সাথে উনি বলছেন আমি আজকে পোস্টিং ক্যান্সেল করে দিয়ে ওকে 2 ফিল্ডে দিচ্ছি। তো জেনারেল শফিউল্লাহ আর্মি চিফ হিসেবে তার এসব ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না? না, ঠিক না। বা ডিপটি চিফ, ওগুলাই পোস্টিং, এগুলো ছোটখাটো ব্যাপার। তো চিফ লুকস আফটার দ্য প্রমোশন এন্ড আদার থিংস, এগুলো তো ওটাতে ওরা করেছেন। বা যেখানে সিজিএস অ্যান্ড ডিপটি চিফ যেখানে চাচ্ছে একটা পোস্টিং ক্যান্সেল করে দিতে, ওইটা চিফের সাইনের জন্য গেল, চিফ নর্মালি সেটা এমএস বান্স ওকেই করে দেয়, ইট ডাজ নট ইন্টারফেয়ার ইন দ্যাট। তো সেটা হওয়ার পরে তারপরে দেন আমিও কিছু রাজ করলাম যে ডেফিনেটলি ওরা আমাকে সেটাকে জড়াতে যাচ্ছে। তো এরপরে আমি তখনই অ্যাকচুয়ালি চিন্তা করে দেখলাম যে এটাতে যদি আমাকে এইভাবে ওরা করতেই চায় সিরিয়াসলি আর জড়িত হতেই হয়, তাহলে আমাকেও আমার এই যে 1 বছরের উপরে বাইরেই ছিলাম, সুতরাং সত্যিকারভাবে রাজনৈতিক ঘটনা কি হয়েছে, আর্মির ভিতরে কি এগুলা, এবং বর্তমানে রাজনীতিবিদরা কি মনে করছেন, তো সেটার সাথে আমি কথাবার্তা বলা, একটু বিকালে যখনই সময় হতো কাজের ফাঁকে বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলা, আর সাধারণভাবে আমরা রাস্তাঘাটের দোকানদার, স্ট্রিট রাস্তায় যারা আছে ওদের সাথে এমনি কথাবার্তা বলা। তো দেখলাম যে না, আমাকে যে আমি যেটা শুনেছি এসে সেটা সত্যিকারভাবে ওইরকম চলছে। এবং তখনও আপনার পরিস্থিতি অর্থনৈতিকভাবে খারাপ ছিল, 75ও অর্থনৈতিকভাবে খারাপ ছিল। তখন কয়েকদিন পরেই, প্রায় 1 সপ্তাহ হবে, একদিন জিয়াউর রহমান ডেকে পাঠিয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য।
আপনি এবং তো কর্নেল ফারুক রহমান? না, কর্নেল ফারুক ছিল না। আপনারা একসঙ্গে দেখা করেছিলেন জিয়াউর রহমানের সঙ্গে মার্চের কোনো সময়? না 75 না, একসাথে দেখা হয়নি। তো এটা কোন সময়টাতে? এটা এপ্রিলে আমি টু ফিল্ড রেজিমেন্ট টেক ওভার করার পরে, যখন আমার পোস্টিং আবার টু ফিল্ডে হলো, যখন আমি টু ফিল্ড নিলাম, তখন এর পরে পরে আমি টেক ওভার করার পরে পরে উনি আমাকে ডাকলেন। তো ডাকার পরে আমি বিকালে ওনার বাসায় গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পরে উনি একটা জেনারেল ব্রিফিং দিলেন যে সেখানে আর কে কে ছিলেন? সেখানে আমি আর প্রথম মিটিংয়ে আমি আর জিয়াউর রহমানে ছিলাম। তো একটা কিছু করা একান্তই প্রয়োজন, তা না হলে বাংলাদেশে আর্মির অস্তিত্ব থাকবে না। হয়তো একটা পর্যায়ে এসে আর্মিকে জেআরবিতে যোগদান করতে হবে, কারণ আমাদের টিওএনডি এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, এবং আর রক্ষী বাহিনী এটা এক্সপান্ড করে যাচ্ছে, এবং ওদের এক্সপানশনের মধ্যে ইট ইজ ইন দ্য প্ল্যানিং দ্যার ইজ এন লার্জ নাম্বার অফ ইউনিটস। তো উনি মনে করেন যে ওইটা আর একটু, তখন বোধহয় উনি বললেন যে অলরেডি অ্যাবাউট 15,000 রক্ষী বাহিনী হয়েছে, এবং এটা অতি শীঘ্রই অ্যাবাউট 25,000-এর মতো করা হচ্ছে, এবং তারপরেই হয়তো আর্মিকে জেআরবিতেই হতে পারে, জয়েন করা হতে পারে। তো সব কথার মধ্যে এইটাই ছিল একটা স্ট্রং পয়েন্ট ওনার তরফ থেকে। তো লাস্ট টাইমে অনেকক্ষণ শোনার পরে, আমারও অভ্যাস, আমার বেশি কথা বলার অভ্যাস নাই, আমি শুনি বেশি, বলি কম। তো ওনার কথা শুনে বলার পরে তখন আমি বললাম যে স্যার, একটা জিনিস আমি খুবই পরিষ্কারভাবে জানতে চাইব, যে পরবর্তীতে কি হওয়া উচিত, সেইটা আমার প্রথমে পরিষ্কার হতে হবে। মানে ক্ষমতার পরিবর্তন করলেন, ইনিশিয়াল লেভেলে যে কথাবার্তা কর্নেল ফারুকের সঙ্গে হলো বা জিয়ার সঙ্গে হলো, তাতে মানে ওনারা কি চাইছিলেন? যে ওনারা পরিবর্তন চেয়েছিলেন, সরকারি পরিবর্তন, পরিবর্তন করে, এটা মিলিটারি চেঞ্জের মাধ্যমে এটা পরিবর্তন। আমি বলি, মিলিটারি চাইলে পরিবর্তন যে কোনো সময়ে রাজনৈতিক সরকারকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি চাইব যে এই পরিবর্তনের আগে আমার জানতে হবে এই পরিবর্তনের পরে কি হবে। সুতরাং এটার পরিবর্তে কি হবে ওইটাকে যদি আমি বিশ্বাস করতে পারি, ওইটার প্রতি যদি আমার আস্থা আসে, তাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি। আর যদি সেইটাতে আমার বিশ্বাস না থাকে, তাহলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না। আপনার ক্ষতি অবশ্যই আমি করব না, কিন্তু আমি ওইসব ধরনের কোনো কাজে থাকবো না। তো তখন উনি বললেন, আচ্ছা 2-3 দিনের মধ্যে আমি তোমাকে ডাকবো। তারপরে আরেকদিন ডাকলেন। তো ডাকার পরে তখন আমি ওনার এখানে কর্নেল তাহেরকে দেখলাম, যে কর্নেল তাহের, তিনি তখন সেনাবাহিনীতে নেই। তো না, উনি সেনাবাহিনীতে নেই, উনি তখন সি ট্রাক ডিভিশন, ওনাকে বের করে দেওয়া হয়। তো তাহেরকে দেখা, তো আমাদের তিনজনের কথা হলো। তো ওদিন জিয়াউর রহমান বেশি কিছু কথা বলেননি। তো উনি বললেন যে পরবর্তীতে কি হবে সেইটার পুরোপুরি যা কিছুই চিন্তার মধ্যে আছে, সেটা তাহের তোমাকে ব্রিফ করবে, তুমি তাহের থেকে শুনে নেবা, কারণ এইখানে অত বেশি কথা বলার দরকার নেই, এটা সময়ের প্রয়োজন। সুতরাং ওইটা একটা ডিটেইল ডিসকাশনের মতো, সুতরাং সেইখানে এটা ভালো। জিয়াউর রহমানের বাসায়, জিয়াউর রহমান মইনুল রোডের বাসায়, মইনুল রোডের বাসায়
যে তাহেরের সাথে করবো, তাহের তোমাকে পুরোপুরি একটা আইডিয়া দিবে, তো এরপরে আমাকে জানিও তুমি। ঠিক আছে। তারপরে তাহের আমাকে ইনভাইট। তাহেরের সঙ্গে কথার আগে আমি একটু জানতে চাইবো যে সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বা রিপ্যাট্রিয়েট যারা, এরকম কোনো দ্বন্দ্ব ছিল কিনা? একটি তো রক্ষী বাহিনীর কারণে অসন্তোষ ছিল, অভ্যন্তরে এরকম কোনো সমস্যা ছিল কিনা? অভ্যন্তরে সেইখানেও একটা সমস্যা ছিল সত্যি। সেটা হলো যারা নভেম্বর পর্যন্ত ফ্রিডম ফাইটার হিসেবে যোগদান করেছে তাদেরকে বাংলাদেশ সরকার 2 বছরের সিনিয়রিটি দিয়েছিল। সুতরাং সেই হিসাবে যারা পরে রিপ্যাট্রিয়েট হয়ে এসছে। আপনি পেয়েছিলেন সেই সুবিধাটা? জি পেয়েছিলাম। এবং যারা রিপ্যাট্রিয়েট হয়ে এসেছে তাদের চেয়ে অনেকে জুনিয়র হলেও অনেকে আবার বাংলাদেশ আর্মিতে সিনিয়র হয়ে গেছে 2 বছরের। সুতরাং সেই হিসেবে কর্নেল ফারুক সেই সুবিধাটা পাননি। কর্নেল ফারুক সেই সুবিধা পাননি। তো সেখানে এই যে 2 বছরের সিনিয়রিটি, সেটা নিয়ে যারা রিপ্যাট্রিয়েটেড ওদের মধ্যে একটা ক্ষোভ ছিল, কারণ আমরা একসাথে কোর্স করেছি, একসাথে অফিসার হয়েছি। সুতরাং এখানে এসে ও 2 বছর সিনিয়র হয়ে যাওয়া, তো সেই হিসাবে কর্নেল ফারুকের মাথায় কি সেই ক্ষোভটাও কাজ করেছে বিভিন্ন সময়? সেটা আমি ওরকম ভাবে দেখি নাই কোনো সময়। আপনারা এই যে মুজিব আমলের দুর্নীতি সন্ত্রাস নিয়ে কথাবার্তা বলেছেন এবং আপনারা বলছেন যে উনি এগুলো অ্যালাউ করেছেন সবসময় এবং তিনি তার দলের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেননি, তো এগুলো ওনাকে জানাবার বা ওনাকে সংশোধনের কোনো উদ্যোগ আপনাদের দিক থেকে সরাসরি না হলে পরোক্ষভাবে কোনো সুযোগ ছিল কিনা বা আপনারা নিয়েছিলেন কিনা? না, সেই সুযোগটা তো কর্নেল জিয়াউদ্দিন সেটা দিয়েছিল, কাগজে লিখেছে এবং ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বলেছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরবর্তীতে ওকে চাকরি থেকে বের হতে হয়। সুতরাং তারপরে তো আর ওনার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আসে না। তো আপনারা মনে করেন যে তিনি সবসময় চাইতেন তার দলীয় নেতাকর্মীদের মুক্ত রাখতে এবং এইসব বিষয়ে যেন আপনারা কোনো ধরনের ব্যবস্থা না নেন, এইসব বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতেন উনি? সরাসরি হস্তক্ষেপ। যখন আর্মি ডেপ্লয়েড ছিল অনেক লোককে ধরা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে এক রেপিস্টকে ধরা হয়েছে, ও আওয়ামী লীগের। তারপরে টেলিফোন গেছে যে ওকে ধরে নিয়ে গেছে আর্মি, ইমিডিয়েটলি টেলিফোন আসছে যে ওকে ছেড়ে দেওয়া হোক। তারপরে আরেকটা ঘটনা হয়েছে। একবার আমি ইলেকশন ডিউটিতে গিয়েছিলাম, আপনার 73 ইলেকশনে, ইলেকশনের ডিউটি গিয়েছিলাম টাঙ্গাইলে। জি, ইলেকশনে গিয়েছিলাম, এটা ছিল টাঙ্গাইলে। এখানে আছে আপনার ডক্টর আলিম আল রাজি ছিল একজন ক্যান্ডিডেট, আর তার পরিবর্তিতে আওয়ামী লীগের ছিল, ওই এলাকার আওয়ামী লীগের কে মনে আছে আপনার? আমার নামটা এখন মনে পড়ছে না। তো ইম্পর্টেন্ট আওয়ামী লীগের, শেখ সাহেবের যথেষ্ট ক্লোজ। তো সেখানে আমি যখন ডিউটিতে গিয়েছি, তো ডিউটিতে যেয়ে আমি দেখলাম যে সেইখানে সত্যিকার অর্থে বা জনগণের যে মতামত বা প্রকাশ করেছে, এতে আলিম আল রাজি সাহেব জিতবেন এবং ইলেকশনের দিন সত্যিকারভাবে আলিম আল রাজি জিতত। এবং তখন অনেক কমপ্লেন আসলো যে প্রত্যেকটা সেন্টারে এরকম আওয়ামী লীগ দখল করে নিয়ে ভোট স্টাফিং করছে। তো আমি কয়েকটা জায়গায় গেলাম, গিয়ে আমি এগুলো বন্ধ করলাম এবং ডক্টর আলিম রাজি বললাম যে আমি চাই যে এখানে অন্তত সারা বাংলাদেশে ফেয়ার ইলেকশন হোক বা না হোক, এইখানে ফেয়ার ইলেকশন হোক, অন্তত এটা ফেয়ার ততটুকু টাইম পর্যন্ত হবে যতটুকু টাইম আমি এখানে আসি। সেখানে আমি খুব স্ট্রিক্টলি করলাম যে না, ফেয়ার, সবাই যেতে হবে। এবং ইলেকশন অনেক কষ্ট করে
ইলেকশন থেকে। আমি বলবো যে তারপরেও রিগিং করছে আওয়ামী লীগ, বাট একটা অ্যাকসেপ্টেবল লিমিটে আমি ফেয়ারনেসটা আনছি, যেন আলিম আল রাজির লোকগুলা অত ক্ষিপ্ত না হয়। তারপরে সন্ধ্যার পরে বাক্স টাক্স এসে এনশিওর করলাম যে এটা কেউ রাস্তার মধ্যে এটাকে জোর করে নিয়ে না যায়, সব বাক্সগুলি পৌঁছে দিয়ে তারপরে আমি রেস করতে গেছি যে এখন তার কাউন্টিং হবে আর কি। তো তখনকার দিনে আপনি ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেখেন, ওই কাউন্টিংয়ে ইনিশিয়াল যে রিপোর্টিং, এটার মধ্যে আলিম আল রাজি ওয়াজ হেডিং, was ahead of the Awami League candidate. তারপরে আমার কাছে ওরা আসলো যে দেখেন ওরা তো এখন স্টাফিং করে দিবে, যে আমি তাড়াতাড়ি ওখানে গেলাম, ডিসি এসপি সবাই ছিল, যে অ্যাবসলিউটলি ফেয়ার কাউন্টিং হবে, এখানে কোনো ধরনের কোনো হবে না। তারপরে আর ডিসির কাছে শেখ সাহেবের থেকে ডাইরেক্ট টেলিফোন আসতেছে, একটা না একটা কিছু করতেই হবে, আর মাঝখান দিয়ে আমি ফেসে আছি, আমার সামনে এটা হতে পারে না। তারপরে ওরা বলল যে না, এটা এখন আর্মিকে বলতে হবে। তো শেখ মুজিব নিশ্চয়ই আর্মিকে বলছে, বলার পরে খালেদ মোশাররফ তখন আমাকে টেলিফোন করলো, বললো যে রশিদ তুমি ওখানে কাউন্টিং এ কি করতেছো? আমি কোনো না কিছুই করতেছি না, ডিউটি আছে, এখন রাতের বেলা কাজ নেই, তাই বসে বসে দেখছি ভোট কেমনে কাউন্টিং হয়। বলে ওখানে তোমার থাকার দরকার নাই, তুমি চলে আসো। তুমি চলে যাও। আমি বলি না, আমার চলে যাও না, আমি এটা জিনিসটা দেখতে প্রথমবার দেখছি তো আমার খুব ভালো লাগছে, তাই আমি দেখতে চাই। তো বলে যে বাইরে আসছে। তো যখন উনি বলে যে না, তুমি এখান থেকে চলে যাও, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এখান থেকে, আমি যদি ভোট কাউন্টিং সেন্টার থেকে যদি আমাকে চলে যেতে হয়, তাহলে আমি এই 1 মিনিটের মধ্যে টাঙ্গাইল ছেড়ে আমি ঢাকায় ফেরত চলে আসতেছি আমার ইউনিটি ট্রুপস নিয়ে। আমি একদম ক্লিয়ারলি বললাম, আই উইল জাস্ট মুভ ফ্রম টাঙ্গাইল উইথ মাই ট্রুপস জাস্ট উইদিন হাফ অ্যান আওয়ার। কারণ আর্মি হেডকোয়ার্টার থেকে আমাকে অর্ডার না দিলে আমি উইথড্র করে ঢাকাতে ফেরত যেতে পারতেছি না, আমাকে টাঙ্গাইলে অতদিন পর্যন্ত থাকতে হবে যতদিন পর্যন্ত আর্মি বলে। তাহলে হয় আমি এখানে থাকবো, তাহলে আপনি আমাকে এখন পারমিশন দেন যে আমি এখন উইথড্র করে ঢাকা চলে যাব, তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। তো বলছে ঠিক আছে, আমি দিলাম, তুমি চলে আসো, ঢাকায় চলে আসো। তারপরে আমি ওদেরকে বললাম যে সরি, এর বেশি আমার জন্য কিছু করা সম্ভব না। নির্বাচনে তো আমরা যদি জানি যে খন্দকার মোশতাকও জেতার মতো অবস্থায় ছিলেন না, তাকেও জেতানো হয়েছে, মেজর হাফিজের বাবাকে হারানো হয়েছে, তার ব্যালট বাক্স না হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু কথা যে আমি যেখানে ছিলাম এটা তো আমার প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, কিন্তু অন্য কোথায় কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আমি জানি না, প্রত্যক্ষদর্শী না, এমনি শোনা কথা, জানা কথা, এবং হয়েছে ওইটা সত্যি। তো আমি যখন ওই ঘটনা দেখলাম, তাহলে বাকি ঘটনা অবশ্যই সত্যি। আপনি বলছিলেন যে জেনারেল জিয়ার সঙ্গে আপনার দুবার কথা হয়েছে, একবার আপনার সঙ্গে সরাসরি একা এবং আরেকবার কর্নেল তাহরির উপস্থিতিতে, এবং তার আগে কর্নেল ফারুক আপনাকে অবহিত করেছেন যে জিয়া এই প্ল্যানের সঙ্গে আছেন এবং তিনি লিড করছেন। কিন্তু কর্নেল ফারুক একাধিক ইন্টারভিউতে, বিশেষ করে অ্যান্থনি মাসকারেনাসের সঙ্গে এক ইন্টারভিউতে বলেছেন যে জেনারেল জিয়াকে তিনি এই প্ল্যানের কথা, পরিকল্পনার কথা জানিয়েছিলেন, এবং জেনারেল জিয়া তাকে বলেছেন যে এই ঘটনার সঙ্গে এগুলোর সঙ্গে তিনি ইনভলভ হতে চান না, তবে জুনিয়ররা যদি কিছু করে তিনি কিছু বলবেন না। এবং আরেকটি লেখায় আমি এক জায়গায় পড়লাম যে জেনারেল জিয়া তার এডিসিকে নির্দেশ দিয়েছিলেন যেন কর্নেল ফারুক কখনো তার সঙ্গে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট না পান। আপনি এই বিষয়ে কি বলবেন? সো মানে এই ঘটনাগুলো বোঝা যায় যে হয়তো তার মৌন সমর্থন ছিল, তিনি সক্রিয়ভাবে ছিলেন না এবং তিনি ঠিক কোনোভাবে এর সঙ্গে যুক্ত, সেটি যেন না বোঝা যায়, এরকম একটা চেষ্টা তার মধ্যে ছিল। হ্যাঁ, সেটাতে একটা জিনিস যে কর্নেল ফারুকের সাথে হয়তো কথা অতটা
না বলতে পারেন, কারণ কর্নেল ফারুকের সাথে বেশি ডিটেল আলাপ করা বা ই করা হয়তো উনি মনে করতে পারেন যে যেহেতু কর্নেল ফারুক একটু বেশি কথা বলে, একটু বেশি ভাগাভাগি দৌড়াদৌড়ি করে এবং বেশি লোকের সাথে যোগাযোগ করতে চায়, তো সেই জন্য হয়তো উনি মনে করেছেন যে এটা সিকিউরিটি ওয়াইজ হয়তো উনি মনে করেননি, তার জন্য হয়তো বেশি করেননি। তবে ফারুক আমাকে যেটা বলেছে সেটা মৌনসম্মতির কথা তখন বলেনি, ওইটা উনি রাজি আছেন কিন্তু আমাদেরকেই করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আমার পোস্টিং ক্যান্সেল করে দিল, দ্যাট গেভ মি এন ইন্ডিকেশন দ্যাট তখন আমি এনশিওর করছি যে, তখন আমি ইনডাইরেক্টলি এনশিওর করেছি আমাকে যতক্ষণ পর্যন্ত জিয়া না বলবে ততক্ষণ পর্যন্ত আমার করার কিছু নাই। পোস্টিং করার পরেও আমি পোস্টিং করছে ভালো কথা, আমি তো পোস্টিং যে কোনো জায়গায় আমি চাকরি করতেছি। কর্নেল তাহেরের সঙ্গে আপনি পরে কথা কি হলো, মানে তিনি আপনাকে কি বললেন, কোথায় বললেন? আচ্ছা, জিয়ার বাসায় মিটিং এর পর, মিটিং পরে তাহের আমাকে দাওয়াত দিল ওর নারায়ণগঞ্জে ওর বাসায় আসার জন্য, এবং সেইখানে ও সি ট্রাক ড্রাইভিং এ নিয়ে যাবে, বলে যে ওখানেই ভালো, আমরা কথা বলবো, তো আসো। এটা কোন মাসে? এটা হবে মে মাসে। তো সেইখানে কর্নেল তাহের হ্যাড whatever his agenda was right or wrong, but he was clear, at least he was clear what is after. তো সেইখানে উনি বলল যে, তখন ওই জেএসডির কথা বলল, জেএসডি এভাবে, জেএসডি একমাত্র সংগঠন যেটা মুজিবের এগেনস্টে স্ট্রিট প্রটেস্ট করতে গিয়ে এরকম বেশ কয়েকজন লোক মারা গেছে, এটা করেছে। তো এগুলি বলে জেএসবিএন মোটামুটি ভালো ইসেতে আছে। আর আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছাড়া মুক্তিযুদ্ধের যত বাকি আর্ম ক্যাডার ছিল এগুলো সব এখন জেএসডির সাথে। তো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কথা, আর্ম ক্যাডার নিয়ে এখন কি করবেন, কি আমাদের আবার লিবারেশন ওয়ার ফাইট করতে হবে নাকি? তো বলছে না, লিবারেশন ওয়ার না, কিন্তু ওরা কোথায় যাবে, সুতরাং ওদেরকে অর্গানাইজ করে রাখা ভালো, কারণ আওয়ামী লীগের থেকে আমরা কোনোদিনও ভালো কিছু আশা করতে পারিনি। তো আমরা চাচ্ছি যে একটা, যেহেতু সে দেশ স্বাধীন করা হয়েছে, সুতরাং আমাদের এই দেশটাকে উন্নতি করতে গেলে আমাদের কিছু করা উচিত। ঠিক আছে, বলেন কি করা উচিত। তখনই উনি বললেন যে ওয়েল, অনেকই নর্মাল পলিটিক্যাল কথাই হলো, এর মধ্যে যে ক্লিয়ার কাট কথা যে হোয়াট ইজ আফটার, হুইচ ওয়াজ মাই কোশ্চেন। হ্যাঁ, মাই কোশ্চেন হোয়াট ইজ আফটার। তো সেখানে উনি বললেন যে General Zia should be the president and the chairman of a revolutionary council. We will have 10-member revolution council. সেখানে জিয়া should be the chairman. আর বললো যে তুমি তো থাকবেই, আমি ওর চেয়ে জুনিয়র, তুমি তো থাকবেই, এবং কর্নেল ফারুকও থাকবে, আর এছাড়া কর্নেল তাহের থাকবে, আরও এইভাবে 10 জনের নাম ধরলো। বাকি অনেকে আমি চিনি না, আর্মির তো সবাইকে আমি চিনি, কিন্তু বাকি ওদেরকে আমি চিনি না। তো তখন আমি বললাম যে 7ই নভেম্বরের ঘটনাবলিতে যেসব প্ল্যান প্রোগ্রামের কথা শুনেছি সেটি আসলে 15ই আগস্টের অনেক আগের থেকেই ছিল, এবং জেনারেল জিয়া, কর্নেল তাহের সবাই ইনভলভ ছিলেন, এবং আপনাদেরকেও তারা ইনভলভ করছিলেন। আপনি যেভাবে বলছেন অনেক আগে থেকেই ছিল, কারণ তার মানে ঠিক আছে রিভলিউশনারি কাউন্সিল, তারপর এরকম ডিস্ট্রিক্টে রিভলিউশনারি কাউন্সিল হবে। তো আমি বললাম যে রেভলিউশনারি কাউন্সিল হবে, ডিস্ট্রিক্টে রেভলিউশনারি কাউন্সিল হবে,
তো ডিস্ট্রিক্টে এখনো তো গভর্নরশিপ হবে, ওয়ান পার্টি হয়েছে, তো রিভলিউশন হইলে তো রিভলিউশনের কোনো পার্টি থাকে না। তো ইট ইজ ইনডাইরেক্টলি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ওয়ান পার্টি ইজ এ রেভলিউশনারি পার্টি। মিলিটারি টার্মে ইফ ইউ টেক ইট, ইটস এ রেভলিউশনারি কাউন্সিল। তো ওইটার মধ্যে আর এটার মধ্যে বেশ কম কি? তো না, ওরা সব দেশের ক্ষতি করতেছে, আমরা তো দেশের ক্ষতি করার জন্য করব না। আমি বলি ঠিক আছে, ভালো কথা। তো যদি সেটা হয়, তাহলে আমি যদি মনে করি যে আমি আওয়ামী লীগের, এখন এরকম একটা পরিস্থিতি যদি আমাকে ফেস করতে হয়, তাহলে আমার তো সুযোগ আছে যে আমি আবার ভেগে ইন্ডিয়াতে চলে যাব। 300 জন এমপি সবাই মিলে আবার ইন্ডিয়াতে যাবে, যেটা 71-এ গিয়েছে। তারপর ওদের সাথে ওদের স্টুডেন্ট যাবে, ওদের সাথে ওদের ফ্যামিলি যাবে, ওদের সাথে ওদের আত্মীয় স্বজন যাবে, ওদের সাথে ওদের পলিটিক্যাল সাপোর্টার যাবে। তো সেটা যাবে। তো যাওয়ার পরে অর্থটা এটা দাঁড়াবে যে আমাদের তাহলে আরেকবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে, কারণ তখন ইন্ডিয়া ওদেরকে সাহায্য করবে। ইন্ডিয়া ওদের বার্ডেন কয়দিন নেবে, কিছুদিন পরে তো ওদের অর্থনীতি জাস্টিফাই করবে না, সুতরাং ওদেরকে ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠাতে গেলে আবার যুদ্ধ করবে। সুতরাং পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করার জন্য নাইলে 9 মাস লাগছে, এখন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করতে গেলে এটা তো 9 দিন লাগবে। সুতরাং ওইটা কি করবেন আপনার আর্ম ক্যাডার, কি সেই যুদ্ধটা করে ফেলতে পারবে? তখন না, কেউ যাবে না, কেউ যাবে না। আসলে আপনি গ্যারান্টি কেমনে করবেন যে কেউ যাবে না? আপনি গ্যারান্টি কিভাবে করবেন যে কেউ যাবে না? তো তখন উনি বললো যে আমরা কাউকে যেতে দিব না।